আসসালামু আলাইকুম। নমুনা প্রশ্নের প্রথম অধ্যায়ের আমরা এই পর্বে আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো দেখো আমাদের এখানে সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন আছে, আমরা এখন সেই দুইটা প্রশ্ন প্লাস এর উত্তর নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে যে কাগজ তৈরিতে আখের ছোবড়া ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা আসলে ফার্স্ট একটু এর অ্যান্সারটা বোঝার চেষ্টা করি। বলতেছে যে কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। সাধারণত আখের ছোবড়া দিয়ে কাগজ তৈরি করা হয়ে থাকে, এতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। তো আমাদেরকে কিন্তু একটা অ্যান্সার অলরেডি বলে দিছে যে প্রথমে বলতেছে যে কাগজ যে আবিষ্কার হয়েছে এটা মানব সভ্যতার এক অনন্য অবদান। কেন? কারণ তুমি আমাদের বর্তমান আধুনিক জগৎ কাগজ ব্যতীত কিন্তু কল্পনাও করতে পারবে না। আমাদের জায়গা জমির দলিল, আমাদের ব্যাংকের চেক, আমাদের পড়াশোনার উপকরণ সহ থেকে যাবতীয় যা কিছু আছে সব কিছুই কিন্তু আমরা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে রাখি। আচ্ছা, এবং এখানে আমরা আখের ছোবড়া ব্যবহার করি এই জন্য কারণ আখের ছোবড়াতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যা কাগজের প্রধান উপাদান। তাহলে সেলুলোজ হচ্ছে কিন্তু কাগজের প্রধান উপাদান। তো এখানে বলতেছে দেখো আরেকটা কথা, আখের ছোবড়াতে বাঁশ বা কাঠের তুলনায় উৎকৃষ্ট মানের সেলুলোজ আঁশ থাকে। মানে আমরা অনেক সময় বাঁশ দিয়েও কাগজ তৈরি করতে পারি, শুকনো কাঠ দিয়েও কাগজ তৈরি করতে পারি। তাহলে বাঁশ এবং কাঠে যেই পরিমাণে সেলুলোজ থাকে বা যেই মানের সেলুলোজ থাকে এর থেকে আখের ছোবড়াতে উন্নত মানের সেলুলোজ আঁশ থাকে, যে উৎকৃষ্ট মানের সেলুলোজ আঁশ থাকে। ফলে হালকা ও ভালো মানের কাগজ পাওয়া যায়। এতে কাগজের গুণগত মান বজায় থাকে, বিশেষ করে কাগজ শক্ত ও টেকসই হয়, এটা বলতেছে। তো এখানে আশা করি তোমরা এই পার্টটা বুঝছো। সো ফাইনাল সামারি হচ্ছে এরকম যে আখের ছোবড়াতে উন্নত মানের বা উৎকৃষ্ট মানের সেলুলোজ আঁশ থাকে, নাম্বার 1। নাম্বার 2, এটা থেকে আমরা যে কাগজটা বানাবো সেই কাগজটা হবে শক্ত ও টেকসই। আখের ছোবড়া থেকে আমরা যে কাগজটা বানাবো বা যে কাগজটা পাবো সেটা হবে কি শক্ত ও টেকসই। এবং এই শক্ত ও টেকসই এটা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সেলুলোজটা আমাদের আখের ছোবড়া ব্যবহার করা উচিত। কারণ আখের ছোবড়া থেকে যে কাগজটা পাবো সেটা বাঁশ এবং কাঠ থেকে যে কাগজটা পাওয়া যাবে এর থেকে উৎকৃষ্ট মানের হবে। এবং দেখো লাস্ট লাইনটা শক্ত এবং টেকসই, এটা একটু বলে দেই। অনেক সময় কিন্তু আমরা যেটা হয় যে আমাদের হচ্ছে জায়গা জমির দলিল বলো, ব্যাংকের চেক বলো, যেগুলো একটু বেশি সেন্সিটিভ, এই কাগজগুলো কিন্তু একটু উন্নত মানের দরকার হয়। অথবা আমরা অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে আমরা শিট তৈরি করি, শিট বইয়ের পৃষ্ঠার জন্য আমরা A4 সাইজের উন্নত মানের পৃষ্ঠা ব্যবহার করি। এই সকল পৃষ্ঠাগুলো কিন্তু একটু শক্ত ও টেকসই হয়, যেটা উন্নত জাতের সেলুলোজ থেকে তৈরি হয়। এবং এই উন্নত মান বা উন্নত জাতের সেলুলোজ আমরা কোথায় পাবো? আমরা আখের ছোবড়ার মধ্যে পাবো। তাহলে আশা করতেছি তোমরা ফার্স্ট পার্টটা বা প্রথম প্রশ্নের অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি আমরা সেকেন্ড প্রশ্ন। দেখো সেকেন্ড প্রশ্নে আমাদের জন্য কি বলতেছে যে রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেভেলে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম এর সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। মানে আমরা গ্লোবালি হারমোনাইজ সিস্টেম কেন আমরা রাসায়নিক কৌটার গায়ে ব্যবহার করি। তো আসো আমরা এখন এটা নিয়ে একটু জানার চেষ্টা করি কি কি বলছেন। বলতেছেন রসায়ন গবেষণাগারে রাসায়নিক দ্রব্য সংবলিত বোতল বা কৌটার গায়ে সাধারণত এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, এই সাংকেতিক চিহ্ন ব্যবহার সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম, এটা একটা সার্বজনীন নিয়ম। এখন কেন এই নিয়মটা করা হয়েছে? কারণ ধরো বাংলাদেশের একজন শিক্ষার্থী সে বাংলাটা ভালো বুঝে, এখন সে গেল চাইনিজ কোনো একটা ল্যাবরেটরিতে, সে তো চাইনিজ ভাষাটা বুঝে না। তো আমরা যদি গ্লোবালি যে হারমোনাইজ সিস্টেম, যেখানে আমাদের প্রত্যেকটা কৌটার গায়ে যে নির্দিষ্ট লেভেল থাকে, যেরকম দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এই যে সিম্বলগুলো আছে, আমরা যেন ওই ল্যাঙ্গুয়েজটা না বুঝলে ওই সাংকেতিক চিহ্ন দেখে যেন বুঝতে পারি যে না এটা এই রকমের পদার্থ। এখন চাইনিজ দেশে তো চাইনিজ ভাষায় লেখা থাকবে, কিন্তু সিম্বলটা তো চেঞ্জ হবে না। সিম্বলটা বাংলাদেশেও যেরকম থাকবে, চায়না, USA, সব পৃথিবীর সকল দেশে সেই একটা সিম্বল তারা ব্যবহার করবে। এতে করে রসায়ন ল্যাবরেটরিতে দুর্ঘটনা ঘটার যে প্রবণতা থাকবে এটা অনেকটা কমে যাবে। কারণ আমরা ভাষা না বুঝলেও আমরা চিহ্ন দেখে একটা ধারণা করতে পারবো যে না এটা একটা দাহ্য পদার্থ, তাহলে অবশ্যই এটাকে আগুন বা কোনো তাপের উৎসের কাছাকাছি নেওয়া যাবে না। আচ্ছা, তো এখন আসলে এই কথাগুলোই বলতেছে। আচ্ছা, জাতিসংঘের কথা বলতেছে। জাতিসংঘের উদ্যোগ এবং পরিবেশ ও উন্নয়ন নামের যে সম্মেলন থাকে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের সাংকেতিক চিহ্নগুলোর মাধ্যমে বিভিন্ন পদার্থের ঝুঁকি,
তারপরে বলতেছে ঝুঁকির মাত্রা, তারপরে বলতেছে রাসায়নিক দ্রব্যের কার্যকারিতা সম্পর্কে জানা, কার্যকারিতা এবং ঝুঁকি অনুযায়ী সংরক্ষণ, ব্যবহার এবং সাবধানতা অবলম্বন করা যায়। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা লাইন বলেছে, যেটা বললাম যে আমরা যখন এই সাংকেতিক চিহ্নগুলোর সাহায্যে ওই নির্দিষ্ট যেই বস্তু সেই বস্তু সম্পর্কে যখন ধারণা পাবো, তখন কিন্তু আমরা এই সকল কাজ করতে পারবো। আমরা ঝুঁকি সম্পর্কে জানতে পারবো, এটাতে কতটা ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে জানতে পারবো, ঝুঁকি থেকে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয় সেটা সম্পর্কে জানতে পারবো, এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে সংরক্ষণ করব, ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমার একটা আগাম ধারণা চলে আসে। অতএব রসায়ন ল্যাবরেটরির সেফটি এবং রসায়ন ল্যাবরেটরিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমাদের এই যে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম যেটা আছে, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা রসায়নটা তো শুধুমাত্র বাংলা ভাষাভাষীর শিক্ষার্থীদের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য। তো আমরা সবাই যেন একত্রিত হয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি গবেষণার, এই জন্যই মূলত এই সিস্টেমটা চালু করা, যাতে করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেন এই সিস্টেম থেকে তারা যেন আসলে এটা পড়তে পারে, এটা বুঝতে পারে, এবং এখান থেকে এই চিহ্নগুলো দেখে তারা যেন সাবধানতা অবলম্বন করতে পারে। এই জন্যই আসলে এটা করার, এবং এটা নিয়ে সব থেকে বেশি উদ্বেগ প্রকাশ করে যেটা বললাম যে জাতিসংঘের যেই কনফারেন্স, যার নাম হচ্ছে পরিবেশ উন্নয়ন। ওকে, তো তাহলে আশা করতেছি আমাদের প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নে দুইটাই সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা সেই দুইটা প্রশ্নই কভার করে ফেলেছি। এইটুকু অংশ তোমরা প্রপারলি বুঝতে পেরেছো।